আসসালামু আলাইকুম। বিএনপি অত্যন্ত বড় ধরনের ঝুঁকিপূর্ণ একটি ষড়যন্ত্রের শিকার। আর এই ষড়যন্ত্রটা শুরুই হয়েছে বিএনপিকে এবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনায়নের মধ্য দিয়ে। স্পষ্টভাবে যদি আমি একেবারে চোখের সামনে তুলে ধরা যায় যে 15 তারিখেও তারেক রহমান বলছিল দেশে ফেরা শুধু আমার একক সিদ্ধান্ত নয়, কিন্তু হুট করে 22 তারিখেই তিনি দেশে খুব তড়িঘড়ি করে ঢুকে পড়লেন এবং ঢুকে পড়ার পর ঢাকাতে তার যে সম্বর্ধনা, পুরা রাষ্ট্র তার উপরে যে হাইলাইটস করে তাকে যেভাবে ফোকাস করে তুলে দিয়ে মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এমনভাবে তাকে স্মরণ করিয়ে মানুষের সামনে তুলে ধরা হলো যেন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তিনি, ভবিষ্যৎ ক্ষমতার অধিকারী তিনি এবং ভবিষ্যৎ পুরা বাংলাদেশের সমস্ত প্রেক্ষাপটই তারেক রহমানকে ঘিরে এমন একটি পরিবেশ তৈরি করে ফেলা হলো খুব দ্রুত সময়ের ভিতরে। এবং নির্বাচনকে যেভাবেই হোক, অনেক পূর্বে ঘোষিত হলেও ওই সময়কার যে পটভূমি ধীরে 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 বাংলাদেশের পরিবেশটি ছিল, সেই পরিবেশ কিন্তু খুব দ্রুত ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলে যে কোনোভাবেই হোক বিএনপির দিকে জনগণের মাইন্ড সেট করে সেখানে মুভ করায়ে বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে। বিএনপিকে ক্ষমতায় বসানোর প্রথম একটি কারণ হলো আওয়ামী লীগ এবং বিএনপির এই দুটি দলকেই বাংলাদেশের রাজনীতি থেকে হয়তো নিষ্ক্রিয় করে ফেলার একটি চক্রান্ত হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ইউনূস সরকার দ্বারা এবং কারো ইঙ্গিতে বা ইশারায়। ঠিক বিএনপিকে এই ধরনের কোনো অবস্থার ভিতরে ঠেলে দিয়ে সে দলকেও একইভাবে নিষ্ক্রিয় করে তোলার একটি মক্ষম উপাদেয় পথ হিসাবে আমার দৃষ্টিতে কেন যেন মনে হচ্ছে বিএনপিকে এইবার ক্ষমতায় আনা হয়েছে। এবং বিএনপি যে ঘরবানার রাজনীতি শুরু করেছে খুব দ্রুত সময়ের ভিতরেই, যে নিজেদের করায়ত্ত করবার জন্য যে কৌশলগুলো প্রতীয়মান করছে, এটা সবার কাছে না হোক কিছু মানুষের কাছে একটু প্রশ্নবিদ্ধ বা দৃষ্টিকটু মনে হচ্ছে। একদিকে আওয়ামী লীগদের উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, তাদের অফিস আদালত খুলতে দেওয়া হচ্ছে, বদিদের মতো বাংলাদেশের বিতর্কিত নেতা, জুলাই আগস্টের হত্যা মামলার আসামিরা, হ্যাঁ এরা সঠিক হত্যা মামলার আসামি, এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা সরাসরি বদিদের মতো নেতারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের আসামি। আইভির মতো নেত্রী, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নেত্রী আইভির, যার সরাসরি সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, তার জামিন, বরিশালের আওয়ামী লীগের এমপি ভার্সেস জেলার সাধারণ সম্পাদক, তাদের জামিন, এবং সমস্ত দেশ জুড়ে ছোটোখাটোভাবে জামিন হোক বা তাদের এলাকায় অফিস খুলে উন্মুক্তভাবে রাজনীতির একটি কৌশলকে যেভাবে খুব দ্রুত দৃশ্যমান করে তোলা হচ্ছে, এর পিছনে বড় ধরনের একটি শক্তি কাজ করেছে। সেই শক্তিটা আমার দৃষ্টিতে, ভুল হলে হতে পারে, রাজনীতিতেও দেখা যায় একটা পিছনে আর একটা, এটার ব্যাখ্যাও আমি দিচ্ছি। যেভাবে তারেক রহমান আওয়ামী লীগের সবচেয়ে প্রিয়ভাজন রাষ্ট্রপতি সুপ্পুকে নিয়ে যে ঢলাঢলি, যে মাখামাখি, যে হাত ধরাধরি করছে এবং শেষ পর্যন্ত যুগান্তরে সুপ্পু মিয়ার, রাষ্ট্রপতি সুপ্পুর যে সাক্ষাৎকারে যিনি যে কথাগুলো অপকটে বলে ফেলেছেন, অকপটে বলে ফেলেছেন, সেটি একটি রাজনৈতিক রাষ্ট্রপতির সাংবিধানিক সীমাবদ্ধতার ভিতরে থেকে এইভাবে বলা কতটুকুন বাঞ্ছনীয় বা কতটুকুন সাংবিধানিক, সেটা নিয়েও অলরেডি প্রশ্ন হয়েছে বা কথা হচ্ছে। আইনি নোটিশও তার বিরুদ্ধে রুজু করা হয়েছে। কিন্তু তিনি এই দুঃসাহসটি কীভাবে পেলেন? তিনি তার সাথে জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে এই যে সময়টা, তাকে বিএনপি কী বলেছিল,
এনসিপির নেতারা কি বলেছিল, এই কথাগুলো তাকে রাষ্ট্রীয় গোপন কথা গোপন রাখার কথা ছিল। কিন্তু তিনি এই দুঃসাহসটি দেখিয়ে কি প্রমাণ করাতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? তিনি বিএনপি তাকে যে রাষ্ট্রপতি রাখার অন্তরালে কাজ করেছে এটা জনগণ জানত, কিন্তু রাষ্ট্রপতির মুখে সেটা যখন প্রকাশ হয় তখন দলকে তিনি দুর্বল করতে চাচ্ছেন, নাকি নিজের দুর্বলতা দলের উপর চাপিয়ে রাষ্ট্রপতি হিসাবে থেকে যেতে চাচ্ছেন, নাকি এর পিছনের আরও কোনো দুরভিসন্ধি আছে? হ্যাঁ, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা কতটুকুন এটার প্রকাশের বড় একটি মক্ষম সময়, একটি পৃথিবীর ইতিহাসের একটি উদাহরণ সৃষ্টির সময়। তিনি যদি এই ত্রয়োদশ সংশোধনী আহ্বান করেছেন 12 তারিখে, মার্চের 12 তারিখে রাষ্ট্রপতির ভাষণ হবে। এই ভাষণে তারেক রহমান যদি রাষ্ট্রপতি ছপ্পুকে দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যত খুন খারাপি, গুম, হত্যা, রাহাজানি, নির্বাচন নিয়ে যত ধরনের অপকর্ম হয়েছে, এই কথাগুলো যদি অকপটে সংসদে দাঁড়িয়ে স্বীকার করাতে পারেন, বলাইতে পারেন, অর্থাৎ ছপ্পু মিয়া কোনো সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে রাজসাক্ষী নয়, ছপ্পু মিয়া হবে 18 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজসাক্ষী। ছপ্পু মিয়া হবে বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার, সংবিধানকে পুনর্জীবিত রাখার, সংবিধানকে বাস্তবমুখী করে রাখার যে জনগণের প্রতিনিধিত্ব করে রিপ্রেজেন্টেটিভ সেই সংসদ সদস্যদের সামনে দাঁড়িয়ে তিনি যদি আওয়ামী লীগের বিষাদাগার নির্লিপ্তভাবে ওই সাক্ষাৎকারের মতোই বলে যেতে পারেন, তুলে ধরতে পারেন, সেটাই হবে তারেক রহমানের সারা জীবনের রাজনৈতিক এক ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক উদাহরণ, এবং সেইটার উপরে বিশেষ করবে তারেক রহমানের অদূরদর্শী রাজনৈতিক যে বাংলাদেশের অবস্থান, এবং পৃথিবীর ইতিহাসে যতগুলো রাজনৈতিক নেতা আছেন দূরদর্শিতা সম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিমান, চৌকস রাজনৈতিক নেতা, তাদের ভিতরে একজন। তিনি ছপ্পু মিয়াকে কীভাবে হ্যান্ডেল করছেন, কিভাবে ব্যবহার করছেন আমরা দেখেছি। তিনি সেনা হত্যাকাণ্ডের যে অফিসারদের বনানী কবরস্থানের পাশাপাশি দাঁড়িয়ে একই সাথে মোনাজাত করেছেন, রাষ্ট্রপতিকে আগে ফুল দিয়ে তিনি পরে দিয়েছেন। হ্যাঁ, এটা প্রোটোকলে পায়। তো ফেরার সময় তারেক রহমান কিন্তু ছপ্পু সাহেবকে আগে দিয়ে তারপরে উনি পিছু হেঁটেছেন, তিনি আগে যাননি। তো এই যে জায়গাগুলো তিনি করছেন, এর পিছনে যদি খুব কৌশল থেকে থাকে, এই কৌশলে পুরা দেশের মানুষকে কিছু কিছু জায়গায় সিগন্যাল দিচ্ছে। আওয়ামী লীগ উজ্জীবিত হচ্ছে এইভাবেই যে আমাদের রাষ্ট্রপতি বিএনপিকে চালাচ্ছে, আর বিএনপি উজ্জীবিত হচ্ছে এইভাবেই যে যদি ছপ্পু সাহেবকে দিয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া যায় জনগণের কাঠগড়ায়, জনগণের রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে, সেটা বিএনপির বিজয়। এই মুখোমুখি দুই অবস্থান কার রাজনীতিতে কতটুকুনকে প্রভাব ফেলবে সময়ের অপেক্ষা করতে হবে। 12 তারিখ সংসদ অধিবেশন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে। কিন্তু আমি প্রথম যেভাবে শুরু করেছিলাম, যেটা দিয়ে যে সারা দেশে কি বিএনপিকরণের প্রয়োজন আছে কি না, বিএনপি কি তাদের নিজস্ব একক শক্তি দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার বা রাষ্ট্রর দায়িত্বভার গ্রহণ করবার ক্ষমতা রাখে কিনা, যদি রেখে থাকে তাহলে পুরা দেশের জনগণকেই বিএনপিকরণের প্রয়োজন আছে কিনা এটা ভেবে দেখার সময়। পুরা দেশের একটি রাজনৈতিক দল যখন একটি সরকার গঠন করবে, পুরা দেশের দায়িত্বই তাদের, কিন্তু রাজনৈতিক দলগুলোকে তাদের জায়গায় রেখে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, নিজেদেরকেই করে দিতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষায়। আর তাদেরকেও যদি বাই ফোর্স শক্তি খাটিয়ে বিভিন্ন হয়রানিমূলক মামলা, কেস কালাম দিয়ে নিজেদের দলীয়করণ করবার চেষ্টা হয়, নিজের দলটি তখন দুর্বল হয়ে পড়ে, নিজের দলের নেতাকর্মীরা মানসিক ভারসাম্যতার ক্ষতিগ্রস্ত হয় এবং আত্মিক কেন্দ্রিক যে শক্তিটা, এই শক্তি দুর্বল হয়ে পড়ে এবং সেই দল অন্তরীণভাবে এতটাই দুর্বল হয়ে পড়ে যে কোনো ধরনের বিপ্লব অভ্যুত্থান ঠেকানোর মতো অবস্থা থাকে না। কারণ
দল বিশ্বাসঘাতকে ভরা হয়ে যায়, ভরপুর হয়ে যায়। অতএব যে কোনো পদক্ষেপটি পুরা দেশকে দলীয়করণের পদক্ষেপটি খুব ধীরে সুস্থে চিন্তাভাবনা করে বিএনপি এগোবে এবং বিএনপির নীতি নির্ধারণ প্রক্রিয়া সেইভাবে চিন্তা করে দেখবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।